কেসের শুনানি শুরু করা হোক। ইওর অনার, এখানে আপনার সামনে ভদ্র দেখতে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, আপনি এর ভদ্রতায় ভুলবেন না। যে কেউ এর দেখে ভুল করতে পারে, সেই কারণে এই মানুষটার উপর কোনো সিম্প্যাথি না দেখাইয়া আমি রজতপুরী নামক এই মানুষটার ব্যাপারে বলতে চাই যে এই শান্তশিষ্ট দেখতে মানুষটা আসলে খুবই ক্রূর এবং অমানবিক কাজকর্ম করে। নিজের স্ত্রীর সাথে মারপিট, ঝগড়া, গালিগালাজ এর জন্য সামান্য ব্যাপার। ইওর অনার, এত অত্যাচার সহ্য করার পর আমার ক্লায়েন্ট রূপালীর সহ্যের বাঁধ ভেঙে গেছে। এখন উনি এই রজতপুরী নামক লোকটার থেকে ডিভোর্স চান। কিন্তু এই রজতপুরী অন্যদিকে আমার ক্লায়েন্ট রূপালীর ডিভোর্স দিতেই চান না। আর এর সব থেকে বড় কারণ হলো লোভ। যে বাড়িটাতে এখন উনি থাকেন, সেই বাড়িটা আসলে রূপালীর বাবা ওনাদের গিফট করছিল। যদি ইনি রূপালীর ডিভোর্স দিয়া দেন, তাহলে বাড়িটা ওনার হাতছাড়া হয়ে যাইবে। ইওর অনার, এই রজতপুরী যে কত ধূর্ত মানুষ তা প্রমাণিত করার জন্য আমি রূপালী দেবীর কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। রূপালী দেবী, আপনার সাথে যা কিছু হয়েছে তা খুবই খারাপ হয়েছে। যে কোনো মহিলার সাথে হলেও সেটারে ভালো চোখে দেখা হবে না। কিন্তু কোর্টে বলার জন্য আমি আপনারে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি এটা বলুন যে আপনার বিয়ে কবে হয়েছিল? আগে প্রায় 1 বছর 2 মাস হয়ে গেছে। আপনার লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? আগে অ্যারেঞ্জ ম্যারেজ। এনার ব্যবহার বিয়ের প্রথম দিন থেকেই এরকম ছিল না ধীরে ধীরে আপনি পরে বুঝতে পারলেন? বিয়ের 1 মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল, তারপর জানি না হঠাৎ করে ওনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল? আপনি কি কোর্টে বলবেন যে কেমন চেঞ্জ হয়ে গেল? সব ব্যাপারে খিটখিট করা, সব ব্যাপারে ঝগড়া করা। আর শুধু এটাই না, আগে উনি বাড়ি থেকে কম বেরোতেন, কিন্তু এখন তো বাড়িতে থাকেনই না। আর কখনো তো সারা রাত বাইরে থাকেন। যখন ফিরে আসেন, আমি কিছু জিজ্ঞেস করলে আবার এই ঝগড়া। এসে গেছো তুমি? খাবার গরম করে দেবো? আজকেও তোমার আসতে দেরি হয়ে গেল। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কি ব্যাপার, আজকাল তুমি প্রায় বাইরে থেকে খেয়ে আসো। আমি কি খাবার ভালো? তাহলে রান্না করো না। আমি কি রান্না করতে বলেছি তোমাকে? আসলে ব্যাপারটা কি, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলো। প্রবলেম আছে? তুমি প্রবলেমটা জেনে কি করবে? জবের টেনশন রয়েছে। তাহলে আমিও চাকরি করে নিচ্ছি, তাই না? বিকম গ্র্যাজুয়েট আমি। কি এমন কমতি আছে তোমার যে পূরণ হচ্ছে না, যে তোমায় এখন চাকরি করতে হবে? আমি তো করছি চাকরি। তাহলে আসল ব্যাপারটা কি আজকে আমাকে বলতেই হবে। তুমি তো আমার সাথে ভালো করে কথাই বলো না। যাই জিজ্ঞাসা করি রেগে মেগে উত্তর দাও। তুমি কি আর পছন্দ করো না আমাকে? তুমি শুনতে চাও না? তাহলে শোনো, এটাই সত্যি, তোমাকে আমি ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। তোমার মুখটা আমি দেখতে চাই না, বুঝেছো? ঝগড়াটা আস্তে আস্তে নোংরামির পর্যায়ে চলে গেল জজ সাহেব। ইওর অনার, শুনলেন আপনি এই লোকটার কীর্তিকলাপ? এমন অবস্থায় এক মহিলা কি করবেন? ডিভোর্সই চাইবেন, তাই নয় কি? যাতে উনি রোজকার মারপিট, অপমান, লড়াই ঝগড়া থেকে রেহাই পেতে পারেন, মুক্তি পেতে পারেন। আমার ক্লায়েন্ট রূপালী দেবীর এই ভয় যে আজ এটা সামান্য মারপিট মনে হইতেছে, কাল কোনো বড় দুর্ঘটনা না হয়ে যায়। অবজেকশন, ইওর অনার। রূপল দেবী আমার ক্লায়েন্ট রজতপুরীর ওপর যে অভিযোগগুলো করছেন সেগুলো একদমই ভুল। আর সুযোগ্য বন্ধু আমার, আপনি ওনাকে এমনভাবে কোর্টের সামনে পেশ করছেন যেন উনি খুবই খারাপ মানুষ। বাস্তবে উনি খারাপ মানুষ একদমই নন। এসব যা কিছু হচ্ছে এগুলো ওনার ওপর যে ওয়ার্ক প্রেশার আছে সেগুলোর জন্য হচ্ছে। আমার ক্লায়েন্ট নিজের স্ত্রীর জন্য দিনে 18 ঘন্টা করে কাজ করেন, আর এত কাজ করার পর যখন একজন স্বামী নিজের বাড়িতে আসেন তখন তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পানই না। আরে ভালোবাসা তো ছেড়ে দিন ইওর অনার, পরিবর্তে স্ত্রী এই কথাগুলো শোনান যে ইনি এনার বাবার বাড়িতে থাকছেন।
যখন স্ত্রী এরকম কথা শোনান তখন স্বামীর আত্মসম্মানে আঘাত নিশ্চয়ই হয়, এতে ভুল কি আছে? আর আমি তো এটাই বলছি, খুবই সিম্পল ব্যাপার ইওর অনার, যে যখন স্বামী স্ত্রী বিয়ে করে নিজেদের সংসার পাতেন তখন ছোটখাটো ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আর এরকম ছোট ছোট জিনিসের জন্য যদি স্ত্রী স্বামীর থেকে ডিভোর্স চান তাহলে এই দেশে পরিবার ব্যবস্থা তো একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। বাহ, অসাধারণ। আমার যোগ্য বন্ধুর দেশের প্রতি কনসার্ন দেখা মন খুশি হইয়া গেল, গদগদ হইয়া গেল। পরিবার ব্যবস্থা শেষ হইয়া যাবে। বাহ, অসাধারণ। ইওর অনার, আমার মাথায় ঢুকতেছে না যে দেশ আর পরিবারের ব্যাপারে এমন বড় বড় কথা বলা আমার যোগ্য বন্ধুর মতো লোকজন একজন স্ত্রীর সাথে হওয়া অপমান এবং মারপিট রে ছোট করে কি করে দেখতে পারে। ইওর অনার, যে বাড়িতে স্বতন্ত্রতা নাই, সমানতা নাই, ন্যায় নাই, সেটাকে পরিবার বলা যায় কি? আমার যোগ্য বন্ধু বললেন যে ওনার ক্লায়েন্ট কাজ কইরা আসতেন আর সেই টেনশনে নিজের স্ত্রীর সাথে মারপিট করতেন। ইওর অনার, এই ধরনের এক্সকিউজ দিয়া স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার লাইসেন্স দেওয়াটা কোন দিক থেকে সঠিক? আমার যোগ্য বন্ধু বললেন যে ওনার ক্লায়েন্ট টানা 18 ঘন্টা কাজ করেন। দয়া করে কোর্টে বলবেন যে এমন কি কাজ আছে যেটা টানা 18 ঘন্টা ধরে করতে হয়? হ্যাঁ, নিশ্চয়ই বলবো আমার বন্ধু, কেন বলবো না, কোর্টকে তো নিশ্চয়ই বলবো। আমার যে ক্লায়েন্ট উনি একজন বীমা এজেন্ট, আর সব বীমা এজেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সীমিত সময়ে নিজের টার্গেট অ্যাচিভ করা। এনাদের অনেকগুলো দায়িত্ব থাকে। ইওর অনার, প্রাইভেট সেক্টরে একজন পেশাদার বীমা এজেন্ট হওয়ার জন্য এনাকে 15-16 ঘন্টা বাড়ির বাইরে থাকতে হয়, লোকেদের সাথে দেখা করতে হয়, ওনাকে কন্ট্যাক্টস বাড়াতে হয়, ওনাকে কনভিন্স করতে হয় নিজের টার্গেটটাকে অ্যাচিভ করবার জন্য। আর এটা স্বাভাবিক ব্যাপার ইওর অনার যে কখনো কখনো এইসবের মধ্যে দিয়ে যাওয়ার পর মানুষ খিটখিটে হয়ে যেতেই পারে। আর যেরকমটা আমি আগে বললাম যে যখন সংসার পেতেছেন, স্বামী স্ত্রীর যখন সম্বন্ধ আছে, যখন 7 পাকে এরা ঘুরেছেন, আর একই বাড়িতে যখন দুটো মানুষ থাকেন, যদি রান্নাঘরে বাসন কোসন থাকে তাহলে ঠোকাঠুকি লাগবেই। কোর্টে সময় নষ্ট না করে আমি সোজা রূপল দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তো রূপল দেবী, তো আপনার বক্তব্য অনুযায়ী আপনার যে স্বামী আপনার সাথে ঝগড়া করেন, আপনার কথা শুনতে চান না, আপনাকে বোঝেন না, এটাই ব্যাপার, তাই তো? আগে মানে আপনাকে ভালোবাসেন না। আচ্ছা, এই ঘটনাগুলোকেই ভিত্তি করে আপনি ওনার থেকে ডিভোর্স চাইছেন? হ্যাঁ আগে। ও বিউটিফুল। দেখি দেখি আপনার ঘড়িটা একবার দেখি, খুবই দামি মনে হচ্ছে ঘড়িটা। এই ঘড়িটাও কি আপনার বাড়ির মতন আপনার বাবা আপনাকে দিয়েছেন? এটা আমাকে রজত দিয়েছিল। সরি, কে দিয়েছে? রজত দিয়ে। রজত বাবু আপনাকে এত দামি ঘড়ি গিফটে দিয়েছেন? আরে বাহ, মানে অকেশন কি ছিল? বার্থডে ছিল নাকি ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, কি ছিল? না, বাস এমনি। এমনি? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, না বার্থডে অকেশন ছিল, না ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, না কোনো অকেশন ছিল, কিন্তু তা হলেও আমার ক্লায়েন্ট তার স্ত্রীকে এত দামি একটা ঘড়ি, মানে এত দামি একটা উপহার দেন, তার মানে এটাই হলো যে ইনি ওনার খুবই খেয়াল রাখেন। And it clearly shows that how much he is concerned about her. That's all, Your Honor. ইওর অনার, এতটা সাবজেক্টিভ ডেফিনেশন দেওয়া, সেটাও একটা লয়ারের মুখ থেকে ঠিক হজম হলো না। ইওর অনার, আপনিই কন না, শুধু ভালো আর দামি উপহার দিলেই কি একজন পুরুষ ভালো স্বামী হয়ে যায়? ইওর অনার, ভালো উপহার দেওয়ার কারণে ইনি নিজের স্ত্রীর সাথে মারপিট করার লাইসেন্স পেয়ে যান? একদমই না। রূপালী দেবী নিজের এই তথাকথিত সো কল্ড ভালো স্বামীর ব্যাপারে নিজের মুখে কইতে পারতে আসেন না, তো আমি আপনারে কইতেছি ইওর অনার, যে শুধু উপহার দিলেই ভালো স্বামী হওয়া যায় না, তারে পতি ধর্মটাও পালন করতে হয়। কি ব্যাপার, সব ঠিক আছে তো? ওই দিনের জন্য তুমি এখনো রেগে আছো? এমনিতে সরি তোমার বলা উচিত ছিল, কারণ তুমি আমার উপর হাত তুলেছিলে।
বাট আই নো তোমার নিশ্চয়ই কোনো না কোনো টেনশন আছে যেটা তুমি আমাকে বলছো না, কিন্তু তুমি আমাকে ভীষণ ভালোবাসো। এই জন্যই তো আমাকে বিয়ে করেছিলে, শুধুমাত্র আমার ফটো দেখে। ঘুমাতে দাও আমাকে। ইওর অনার, একজন স্বামীর নিজের স্ত্রীরে শারীরিক সুখ দেওয়াটা তার পরম কর্তব্য। আপনিই কন না, এই উপেক্ষারে আপনি কি কইবেন? মিস্টার রজতের নিজের স্ত্রীর প্রতি এত রুক্ষ ব্যবহার কেন ছিল? আমি এনারেই জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। হ্যাঁ, তো মিস্টার রজত, আপনি নিজের স্ত্রীর প্রতি এমন রুক্ষ এবং উপেক্ষিত ব্যবহার কেন করেন? আসলে ওই কাজে কর্মে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম, আর বিছানায় গেলেই ঘুম এসে যেত। আর তারপরে যদি আমাকে কেউ ডিস্টার্ব করতো তাহলে পরের দিন কাজ করতে অসুবিধে হতো। আর এইসব ক্লান্তির কারণে। ইওর অনার, ক্লান্তির কারণে নয়, ইনি নিজের ইচ্ছাগুলোরে এখান ওখান থেকে পূরণ করে ফেলতেন, কিন্তু নিজের স্ত্রীর ইচ্ছাগুলোরে ইগনোর করতেন। আই অবজেক্ট ইওর অনার। প্রমাণ ছাড়া কারুর ওপর অভিযোগ আনা এটা তো খুবই খুবই ভুল ব্যাপার, তাই না? Objection sustained. তাহলে ঠিক আছে, আপনিই কইয়া দিন না, এই মিস্টার রজত নিজের বিয়ের প্রথম বার্ষিকী ভুলে গেলেন। থ্যাংক ইউ রজত, আজকে আমি সত্যি খুব খুশি। মিনিমাম আজকের দিনটা তো তোমার মনে আছে। আই নো তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তাই না? আজ অনেক দিন পর আমরা কোথাও বাইরে যাচ্ছি। আমি তো ভাবলাম যে তুমি এখনো আমার উপর রেগে আছো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? বেশি খুশি হয়েও না, আমরা কোথাও যাচ্ছি না। কিন্তু এটা তো আমাদের বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী। আই হোপ তোমার এইটুকু তো মনে আছে। আমার কি এইটুকু অধিকার নেই যে আমি তোমার সাথে কোথাও বাইরে যেতে পারি? আমরা রোজ কোথাও বাইরে যাই, আজ তো এত বড় সুযোগ আছে আমাদের। আজ তুমি আমাকে কি করে বারণ করছো? বারণ করছি না, কে বললো? বারণ করছি। ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে আমার, কাজ করব না। তোমার সঙ্গে কি ঘুরে বেড়াবো সারাদিন? তোমার কি মনে হয় আমার অন্য কোনো কাজ নেই? আমি আজ অব্দি তোমার থেকে কিচ্ছু চাইনি, কোনো ফরমাইশ করিনি। তুমি যেমনটা বলো, যেভাবে বলো, আমি ওটাই করতে থাকি। কি পাও তুমি আমাকে এরকম ভাবে দুঃখ দিয়ে? আই নো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তুমি জেনে শুনে আমার থেকে দূরে থাকো। আজ তোমাকে সত্যি বলতেই হবে, তোমার অন্য কোনো সম্পর্ক আছে, তাই না? দুই পক্ষেরই দলিল শোনার পর আমি দুই পক্ষকেই পরামর্শ দিচ্ছি যে ওনারা কোর্ট থেকে 6 মাসের সময় নিক, আর এটা চেষ্টা করে এদের মধ্যে দূরত্ব কমাবার, আর দুজনে স্বামী স্ত্রী হওয়ার। আর তারপরেও যদি সম্পর্কটা না থাকে তাহলে ডাইভোর্স নিক। তাহলে কোর্ট এই কেসে ডাইভোর্সের উপর বিচার করবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। দেখুন রূপালী দেবী, এমনিতে তো আমি আপনার উকিল, কিন্তু সত্যি এটাই যে রজতের বিরুদ্ধে এখনো আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নাই। কিন্তু আমার ওই লোকটার থেকে ডিভোর্স চাই উকিল সাহেব, যে কোনো উপায়ে। অ্যালিমেনির টাকার সঙ্গে 6 মাস তো কি, আমি তো ওই লোকটার সাথে একদিনও থাকতে পারবো না। কিন্তু এটা একটা দীর্ঘ প্রসিজার। এখনকার মতো আপনি এটা করতে পারেন যে হয় রজত রে কন বাইরে কোথাও গিয়ে থাকতে, নয়তো আপনি কয়েকদিনের জন্য নিজের প্যারেন্টসদের কাছে চলে যান। আচ্ছা রূপালী দেবী, আপনি যেমনটা কোর্টে কইছিলেন যে উনি বাইরে থেকে খেয়ে দিয়ে আসতেন আর নিজের ক্লায়েন্টদের সাথে দেখা করতে বেশ সেজে গুজে তৈরি হয়ে যেতেন, আপনার কি মনে হয় যে রজতের অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল? মানে আপনি এমন কোনো ক্লু পেয়েছেন, কোনো এমন জিনিস, কোনো কথা যাতে আপনার এই সন্দেহ হয়? দেখুন উকিল সাহেব, আমিও একটা মেয়ে। আমার মনে সবার প্রথমে এই কথাটাই এসেছিল যে ওর কোনো অন্য সম্পর্ক তো নেই, অন্য কোনো অ্যাফেয়ার। আমি ওর ফোন, ল্যাপটপ সব কিছু চেক করেছি, আমি কিন্তু কোথাও কিছু পাইনি। হ্যাঁ, যদি অফিসে কিছু থেকে থাকে তাহলে আমি জানি না, কিন্তু আমি আজ অব্দি কখনো ওনাকে এরকম কোনো কথা বলতে শুনিনি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। রূপালী দেবী, আমি আপনার সাথে পরে কথা বলতে আসছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি।
নমস্কার উকিল সাহেব। নমস্কার, কেমন খুব আছেন? ভালো। বসুন। আর বলুন, ব্যবসাপত্র কেমন চলতে আছে? আরে কেমন ব্যবসাপত্র, এমনিতে বিয়ের সিজন তো নয়, এটা তো একটু মন্দাই চলছে। কিন্তু আপনার মতো ডিটেকটিভের বিয়ের সাথে কি সম্পর্ক ভাই? আপনি জানেন না উকিল সাহেব, আজকালকার কনেপক্ষরা না খুব চালাক হয়ে গেছে। বিয়ের আগেই ছেলের পিছু পিছু আমাদের মতো ডিটেকটিভ লাগিয়ে দেয়। ও, আসলে ওদের কুষ্টি বের করার জন্য। বিশ্বাস করবেন না, পুরোহিতদের থেকে বেশি ওরা আমাদের কথায় ভরসা করে। স্মার্ট থিঙ্কিং। মানুষ খুব স্মার্ট হয়ে গেছে, আর আপনার জন্য তো ভালোই না। আর কোথায়, হ্যাঁ এই তো জগদীশ বাবু, এই এনভেলপে এক রজতপুরী নামক ব্যক্তির ফটো আর বেসিক ডিটেলস আছে। ওকে, কিন্তু আমি এখন এইটা জানতে চাই যে এ কোথায় যায়, কার সাথে দেখা করে, এভরিথিং। আর এর জন্য সময় কত পাবো? কোর্ট আমাদের 6 মাসের সময় দিয়েছে, কিন্তু আমার কাছে অত সময় নাই। আমি আপনারে শুধু 2 মাস দিতে পারি। ওকে, হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। কেসের কাজ শুরু করা হোক। ইওর অনার, এমনিতে তো অনারেবল কোর্ট আমাদের 6 মাসের সময় দিছিল, কিন্তু যখন পরিস্থিতি এত খারাপ তখন একদিন কাটানো খুব মুশকিল হয়ে যায়। সেই কারণে রূপালী দেবী আমার ক্লায়েন্ট ভাবলেন যে এই কালো অধ্যায়টা নিজের জীবন থেকে যত তাড়াতাড়ি সরানো যায় ততই ভালো। আর সেই কারণে আমরা প্রমাণ জড়ো করার প্রসেসটা খুব দ্রুত করে দিই। আর সেটার ফলাফল এটাই যে 2 মাসের মধ্যেই এই লোকটার কুকীর্তির সমস্ত প্রমাণ আমাদের কাছে এসে গেছে, যা আমরা কোর্টে পেশ করব। আমার যোগ্য বন্ধু এই অভিযোগ করেছিলেন যে আমার কাছে ওনার ক্লায়েন্টের বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, আমি ওনার সম্মানহানি করতে আসছিলাম। তো এই নিন, আজ প্রমাণও আছে, দেখুন। ইওর অনার, রজত বাবু রূপালী দেবীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এনার 1, 2, 3, 4 বা 10 নয়, বরঞ্চ অসংখ্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক আছে। আর যার প্রমাণ আপনার হাতে এই ফটোগ্রাফগুলো, আপনিও দেখুন। ইয়োর অনার, আমার সুযোগ্য বন্ধু খুবই ঠিক কথা বলেছেন যে ইনি 2 মাসে খুবই পরিশ্রম করেছেন নিজের দেওয়া মিথ্যে অভিযোগগুলোকে সত্যি প্রমাণ করার জন্য। ইনি গোয়েন্দার জোর পর্যন্ত লাগিয়েছেন, কিন্তু আফসোসের সাথে আমাকে বলতে হচ্ছে ইয়োর অনার যে আমার সুযোগ্য বন্ধু খুবই ছেলে মানুষের মতন ব্যবহার করেছেন কোর্টে। এই যে ফটোগ্রাফস যেগুলো উনি কোর্টে পেশ করেছেন, এই মহিলাদের ছবিগুলো আপনি ভালো করে দেখুন। কি 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 প্রমাণ করতে চান আপনি উকিল বাবু? কি প্রমাণ করতে চান আপনি? এই ছবিগুলোতে যে মহিলারা আছেন, এই মহিলাদের সাথে আমার ক্লায়েন্টের অনৈতিক সম্পর্ক আছে, এইটা কোর্টে বলে আপনি আমার ক্লায়েন্টের চরিত্র হরণ করবার চেষ্টা করেছেন। এটা একদমই ভুল ইওর অনার। আর আজকের সময় অনেক এগিয়ে গেছে, সমাজ আগের থেকে অনেক বেশি অনেক উদার হয়ে গেছে। টুডেজ ওয়ার্ল্ড ইজ আ কর্পোরেট ওয়ার্ল্ড। উকিল বাবু, এখন পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে একজন পুরুষ আর একজন মহিলা পায়ে পা মিলিয়ে চলে, একসাথে চলে। আর যখন একজন পুরুষ আর একজন মহিলা একসাথে চলে, তখন দুজনের একসাথে মিলিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এটাতে ভুল কি আছে? একজন পুরুষ আর একজন মহিলা মিটিং এর জন্য দেখা করতে পারে, ডিসিশন নেওয়ার জন্য দেখা করতে পারে, এমনকি নিজের অফিস যাওয়ার জন্য একটা গাড়িও শেয়ার করতে পারে, সিনেমাও একসাথে দেখতে পারে। তো এটাতে ভুল কি আছে? তার মানে এই হয়ে গেল যে এনার সাথে অনৈতিক সম্পর্ক আছে। এই ফটোগ্রাফে যে কোনো মহিলা এনার রিলেটিভও হতে পারে, অথবা হয়তো এনার কলিগও হতে পারে। যদি পুরুষের দিনচর্চায় আসা প্রতিটা মহিলার সাথে তার সম্পর্ক তৈরি করা হয়, তাহলে পৃথিবীর কোনো পুরুষ এমন হবে না যার চরিত্রতে কালো দাগ নেই। ক্ষমা করবেন ইওর অনার, এরকম ছবি আমিও কোর্টে পেশ করতে পারি, যেটা থেকে এটা প্রমাণ করতে পারি যে রূপল দেবীরও অনৈতিক সম্পর্ক আছে। কিন্তু আমি এরকমটা করব না, কারণ এগুলো আমার স্বভাবের মধ্যে নেই। এরকম ছেলে মানুষই আমি করতে পারবো না। কিন্তু এনাকে এটা বলা হোক যে এরকম উল্টো পাল্টা প্রমাণ কোর্টে যেন না পেশ করেন। আর যদি এগুলো সত্যি হয় যে ছবিগুলো উনি কোর্টের সামনে রেখেছেন, তাহলে ওনাকে এই ছবিগুলোর মধ্যে যে কোনো মহিলাকে এই কোর্টে নিয়ে আসতে বলুন। যদি ওই মহিলা সাক্ষ্য দেন, তাহলে আমরা সত্যিটা মেনে নেব। কিন্তু তার আগে দয়া করে এনাকে এটা বলুন যেন এরকম উল্টো পাল্টা প্রমাণ যেন কোর্টে না দেন। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমার যোগ্য বন্ধু আইনের যে বইগুলো পড়ে ওকালতি করতেছেন, আমিও আইনের সেই বইগুলো পড়েই এই কোর্টে দাঁড়িয়ে আছি। আমি জানি যে কথাটা আমি এখানে কোর্টে বলবো সেটার একটা মজবুত ভিত্তি থাকতে হবে, কিন্তু সূত্র থেকে প্রমাণ অবধি পৌঁছানোর একটা প্রক্রিয়া আছে, বুঝলেন?
আপনি নিজের ধৈর্য হারাবার আগে আমি আরো কিছু ইনফরমেশন কোর্টে দিতে চাই, আপনারে প্রমাণও দেব আর সাক্ষীও। ইওর অনার, যেমনটা আমার বন্ধু নিজের ক্লায়েন্টের ব্যাপারে কইলেন যে এই রজত কোনো এক কোম্পানিতে টানা 18 ঘন্টা কাজ করেন, ক্লান্ত হয়ে যান, বদমেজাজি হয়ে যান, যার কারণে নিজের বাড়িতে মারপিট করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ইওর অনার, কোর্টে জানানোর জন্য আর আপনারে জানানোর জন্য কইয়া দি, রজত বাবুরে ওই কোম্পানি থেকে 1 বছর আগেই বের করে দেওয়া হয়েছে। আর এই হলো সেইটার প্রমাণ, টার্মিনেশন লেটার, রজতের টার্মিনেশন লেটার। রজত রে ওর কোম্পানি থেকে 1 বছর আগে, অর্থাৎ বিবাহের 2 মাস পরেই এনারে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও রজত নিজের সেই লাইফস্টাইলই মেনটেন করতে থাকলেন। এই কথাটা প্রমাণ করার জন্য আমি এখানে একজন সাক্ষীরে ডাকতে চাই। ডাকুন। সানি, আসুন। সানি বাবু, যদিও আপনার কাজটা এমনই যেটা খুব গোপনীয়ভাবে করতে হয়, কিছু করার নাই। এখানে ব্যাপারটাই এত গন্ডগোলের যে আপনারে কইতেই হবে যে আপনি কি করেন। কন, যদি আপনার কইতে দ্বিধা থাকে তো মনে রাখবেন আপনি কোর্টে দাঁড়িয়ে আছেন, আর তার উপর আপনি জানেন তো সেই পুলিশের ট্রিটমেন্ট। কইয়া ফেলান প্লিজ। জজ সাহেব, আমি একজন সাপ্লায়ার। জজ সাহেব, আমি ব্যবসা করি, কিন্তু জজ সাহেব আমি কোনো ভুলভাল কাজ করি না। আমি মেয়েদেরকে সাপ্লাই করি না, আমি তো ছেলেদেরকে সাপ্লাই করি। আর এই যে রজত দাঁড়িয়ে আছে, এই আমার আন্ডারেই কাজ করে। খুব ভালো টাকা কামায় জজ সাহেব, এর নামে বুকিং খুব ভালোই পাওয়া যায়। এটা ভেবে নিন যে এই ব্যবসায় একদম নাম্বার ওয়ান। ইওর অনার, শুনলেন আপনি যে এই রজত এই সানির জন্য কাজ করে, আর এই সানি দেহ ব্যবসার ধান্দা করে। ইনি মেল প্রস্টিটিউট, যারে জিগোলো কওয়া হয়। চাকরি যাওয়ার পরেও এনার স্ট্যাটাস, এনার লাইফস্টাইল মেনটেন থাকলো কিভাবে? কারণ উনি ফুর্তি করার নতুন উপায় পেয়ে গেছিলেন, যাতে আমদানিও ছিল আর আয়েশ। এটা মিথ্যে। সত্যি কথা এটা, কারণ বাকি সবার মতো তোমার কাজ করাটা পোষাচ্ছিল না, সহজে টাকা পাচ্ছিলে না। এটা মিথ্যে। তাহলে সত্যিটা কি? সত্যি এটাই, আমি সানির জন্য কাজ করতাম। কি কাজ করতেন বলুন, কোর্টে বলুন আপনি কি কাজ করতেন। আমি জিগোলো। কি কইলেন আপনি? শুনতে চাই আমি, আর কোর্টও শুনতে চাই। কি কাজ করতেন আপনি? ইয়েস, আই এম এ জিগোলো। আমি নিজের শরীর বিক্রি করি। আই এম আ মেল প্রস্টিটিউট। হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হলো। 2-3 মাসের মধ্যেই বাড়ির অবস্থা খারাপ হতে থাকলো। নতুন বিয়ে হয়েছিল আমার। স্ত্রীর প্রয়োজন, ইচ্ছে অনিচ্ছে, এইসব ইচ্ছে পূরণ করার জন্য আমি অনেক জায়গায় জবের অ্যাপ্লিকেশন করেছিলাম। অনেক সপ্তাহ হয়ে গেল, কোনো রিপ্লাই আসেনি। স্যার, রজত কে? হ্যাঁ স্যার ওই শর্মাবাবু আপনার সঙ্গে কথা হয়েছিল না? হ্যাঁ। স্যার এক্ষুনি পাঠাচ্ছি সিভিটা। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আমার অস্থিরতা দিনের পর দিন বেড়েই চলেছিল। রজত, হ্যালো, মিস্টার রজত পুরী। হ্যাঁ বলছি। আপনি আপনার জব অ্যাপ্লিকেশন মেইল করেছিলেন, আপনি কি এখনই আমার সঙ্গে দেখা করতে আসতে পারেন? আগে হ্যাঁ, কিন্তু কোথায় আসবো? লোটাস পার্কে চলে আসুন, ওখানে একটা কফি শপ আছে, ওখানে বসে কথাও বলে নেব, আর সব কথা ফাইনালও হয়ে যাবে। হ্যাঁ একদম, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, রজত। আগে হাই,
আমি ম্যানেজার। আমার নাম সানি। বসুন। এক্সকিউজ মি ওয়েটার, দুটো কফি। হ্যাঁ তো রজত, শুনলাম আপনি জব খুঁজছেন। আগে হ্যাঁ। তো আপনি কেমন জব করতে চান আর কোন কোম্পানিতে? জবটা কি? জব টব কোম্পানিতে কি বা আছে? অনেক জব কোম্পানিগুলোর থেকেও বেটার হয়। তার মানে আমি একদম কিছু বুঝলাম না। জবটা খুব সহজ, কোনো 2 নম্বরই জব নয়। আমি বুঝলাম না, তার মানে? দেখুন, মানেটা একদমই সোজা। শুধু এই অ্যাড্রেসটাতে তোমাকে যেতে হবে। এখানে একজন শিলা নামের ম্যাডাম পাবে, ওকে শুধু তোমায় খুশি করতে হবে। এর বদলে উনি আপনাকে 15,000 টাকা দেবেন, যার মধ্যে থেকে 1,000 টাকা আপনি আমাকে দিয়ে দেবেন। মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমি এরকম কোনো জব করি না। আমি বায়োডাটা দিয়েছিলাম ভালো জব করার জন্য, এই কাজের জন্য নয়। দেখুন, আপনার বায়োডেটা আমিও দেখেছি। এই জব টপ তুমি তো পাবেই না। এর কারণ যে বায়োডেটাটা তুমি আমাকে পাঠিয়েছো ওর মধ্যে এমন স্পেশাল কিছু নেই যার জন্য কেউ তোমাকে জবে অ্যাপয়েন্ট করবে। আর এই ব্যাপারটা আপনিও খুব ভালো করে জানেন, তাই না? শুনুন, এই কাজটা করার জন্য আমার পেছনে লাইন পড়ে আছে, লাইন। এই কাজটা করার জন্য আমি আপনাকে নিজে ফোন করেছিলাম না? সেই জন্য আপনি এত ভাও খাচ্ছেন। আপনি চলে যাওয়ার পরেও আরো 2টো ছেলে আসবে। যদি আপনি না করেন তাহলে অন্য কাউকে দিয়ে দেবো এই কাজটা। আর এমনিতেও মতিভ্রম তো আমার হয়েছিল যে আমি আপনাদের মতন একজনকে এখানে ডেকে নিয়েছি। এক কাজ করুন, আপনি বাইরে গিয়ে জব খুঁজুন, জব। বুঝলেন? আপনি যেতে পারেন এখান থেকে। কোনো দরকারও নেই। চলো চলো, কে এসেছে? কাকে চাই? শিলা ম্যাম আছেন? হ্যাঁ হ্যাঁ। মিস্টার রজত, ব্যাংক থেকে এসেছেন না? হ্যাঁ। লতা, তুমি বাবুকে নিয়ে কিছুক্ষণের জন্য গার্ডেনে যাও। আমি পলিসির জন্য কিছু কথা বলবো ওনার সাথে। আচ্ছা। লতা, দরজাটা বন্ধ করে যেও। আগে ভেতরে চলে এসো। তো কি নিতে পছন্দ করবে? ঠান্ডা, সামথিং হট? কিছু না। কিচ্ছু না? এই লাইনে নতুন মনে হয়। না মানে হ্যাঁ, আমি বলতে চাইছি যে হ্যাঁ। এদিকে এসো, এদিকে এসো। রূপালী, 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 কখন থেকে ডাকছি তোমাকে, কোথায় ছিলে তুমি? দেখতে পাচ্ছ না? বাসন মাজছি। আচ্ছা, গেস হোয়াট, আই হ্যাভ গট সামথিং ফর ইউ। এটা কি এনেছো? নিজেই দেখে নাও। ঘড়ি আমার জন্য? কিন্তু এটা তো খুব দাম। পড়ো। এখন মনে হচ্ছে দামি। আসলে কোম্পানিতে বোনাস পেয়েছি তো, তাই ওখান থেকেই নিয়ে আসলাম। থ্যাংক ইউ।
হ্যালো। হ্যালো, শিলা ম্যাডাম আছেন? আগে না, ম্যাডাম তো বাবুকে নিয়ে আমেরিকা চলে গেছেন। কবে আসবেন? 1 বছর পরে আসবেন। আগে এখন কি করব? সানি ভাই, শোন রজত, এই ব্যবসার একটা নিয়ম আছে। এই ব্যবসায় কেউ কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারে না। তুই আমাকে ছাড়া কখনো কোথাও যাবি না, না হলে 1 মিনিটে বের করে দেবো তোকে। না না সানি ভাই, আমি আপনার থ্রু দিয়েই যাব। আরেকটা সুযোগ দিচ্ছি তোকে। আর বল, এমনিতে তোর ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? তোর মুখ দেখে তো সেরকম মনে হচ্ছে না যে তুই দুঃখী। দেখ, এই ব্যবসার একটা নিয়ম আছে, মেশিন হয়ে যা, কিন্তু কিছু ভাবিস না। তুই আবার ভাবতে বসলি? আরে আমি তো বললাম মেশিন হয়ে যা, কিন্তু কিছু ভাবিস না। আরে যা, তুইও কি মনে রাখবি? আমি তোকে আরেকজন ক্লায়েন্ট দিয়ে দিচ্ছি। যা, আমি তোকে ক্লায়েন্টের অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। সানি পাঠিয়েছে না? কাম ইনসাইড। ওই, আরে এটা কি করছিস তুই? যদি কাজটা ঠিকঠাক করতে না পারিস তাহলে এই ব্যবসায় কেন আসিস? আমাকে পাগল পেয়েছিস তুই? 25,000 টাকা লস হয়েছে, তার উপরে ক্লায়েন্ট আমাকে ফোন করে কথা শোনাচ্ছে। এসব কিছু তোর জন্য হচ্ছে। তোকে এই ব্যবসায় আমার চাই না। চল যা, তুই এক্ষুনি বেরো যা। সানি ভাই, ওটা একটা লোক। তো কি হয়েছে? শয়তান তো নয় না? একটা কথা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নে। আমি তোকে বলেছিলাম না, একদম ভাববি না, শুধু মেশিন হয়ে থাক। আমাকে তোর তো দরকারই নেই, তুই যা। আমি যাচ্ছি, একটা লাস্ট সুযোগ দিয়ে দিন। এর পরের বার আর কোনো ভুল হবে না। ঠিক আছে, শুধু একটাই এবং শেষ সুযোগ, কিন্তু এইবার যেন কোনো না গন্ডগোল না, না হবে হয়। না, হবে না সানি ভাই, প্লিজ যা। প্লিজ। থ্যাংক ইউ সানি ভাই। চলে আয়, চলে আয়। টেনশন নিস না, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। রজত, কতক্ষণ ধরে ভেতরে রয়েছো? কি করছো ভেতরে এতক্ষণ ধরে? না জানি কি হয়ে গেছে তোমার। আমি কবে থেকে বলছি প্লিজ ইলেকট্রিক বিলটা মিটিয়ে দাও, কিন্তু না, এখন হয়ে গেল না প্রবলেম। তোমার তো কোনো ব্যাপারে কোনো টেনশনই নেই। রজত, ইয়েস। সানি পাঠিয়েছিল। ও, ব্লাড টেস্ট রিপোর্ট আছে? ব্লাড টেস্ট? না আউট। ম্যাম, প্লিজ। আই সেড আউট। তুমি আবার চলে এলে? ওই ব্লাড টেস্ট রিপোর্ট এনেছিলাম। ও, তো বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। আর হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিও। চিল, পুরো রাতের
জন্য তোমাকে বুক করেছি। এত তাড়ার কি আছে? যাও আগে স্নান করে এসো। কোথায়? ও ম্যাম, আসলে হয়ে গেল তো। তোমাদের না এই প্রবলেম, একটু ভালো করে কি কথা বলেছি মাথায় চড়ে যাও। পুরো রাতের টাকা দিয়েছি, চলো বেডে চলে এসো। যদি ক্লান্তি আসে তো ওখানে পিলস রাখা আছে, নিয়ে নিও। জজ সাহেব, আমি খুব সমস্যায় ছিলাম, খুব অসহ্য লাগছিল। আপনার কি মনে হয় যে এই ব্যবসাতে শুধু একজন ফিমেল প্রস্টিটিউটেরই প্রয়োজন হয়? শুধু সেই একমাত্র কষ্ট পায়? মেল প্রস্টিটিউটদেরও সেই একই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেই কষ্টের মধ্যে দিয়েই একটা অদ্ভুত ধরনের মেন্টাল টর্চার ছিল, পাগলের মতো লাগছিল। আপনার কি মনে হয় যে আমি চাকরির জন্য চেষ্টা করিনি? শুধু এই একটাই অপশন পেয়েছিলাম। অনেক ট্রাই করেছিলাম, আমি অনেক বেশি ভেবেছিলাম যে নিজের নতুন বিবাহিত জীবনকে শোধরাতে পারি, কিছু করতে পারি, কিন্তু কেউ আমাকে চাকরিতে রাখেনি। আমি নিজেই চেষ্টা করছিলাম যাতে এই জগৎ থেকে তাড়াতাড়ি বেরোতে পারি আর নিজের স্ত্রীর লাইফ শোধরাতে পারি। জজ সাহেব, যদি রূপালী চায় যে আমাদের ডাইভোর্স হোক, তাহলে আপনি আমাদেরকে দিয়ে দিন ডাইভোর্স, আমি মেনে নিচ্ছি। আর এমনিতেও যে কথাটা আমি লুকাতে চেয়েছিলাম, এখন তো সবার সামনে এসেই গেছে না, কি লাভ হলো? আমি চাই না যে এই লজ্জা নিয়ে জীবনটাকে, আমি চাই না, কেননা রূপালীর জীবনটা শেষ না হয়। আই এম সরি রূপালী, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, অনেক বেশি দুঃখ দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। I love you. I really love you. আমি তোমার সঙ্গে এই জন্য নেই যে তোমার কাছে ওই বাড়িটা আছে। আমি তোমার সঙ্গে এই জন্য রয়েছে কারণ আমি চাই তোমার সঙ্গে থাকতে। কোনো সেলফিশের জেদ নয় এটা। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। আপনার যা কিছু বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। ক্ষমা চাইছি জজ সাহেব, আমি এই ডিভোর্সটা চাই না, কারণ আমি জানতে পেরেছি রজত যা কিছু করেছে বাধ্য হয়ে করেছে। হ্যাঁ, আমার এই অভিযোগটা আছে যে এই রাস্তায় হাঁটার আগে ও যদি একবার আমাকে বলতো তাহলে আমরা এই দিনটা দেখতাম না। যাই হোক, যা হয়েছে তা হয়েছে। রজত যা কিছু করেছে
শুধুমাত্র আমার জন্য করেছে। আমি চাই না যে এই ডিভোর্সটা হোক। কোর্ট রজত আর রূপালীর বোঝাপড়ায় খুশি ব্যক্ত করে ডাইভোর্স পিটিশনকে তখনই বন্ধ করে দিল। তাছাড়া রজতকে এই রকম বিশ্রী অপরাধ পুনরাবৃত্তি না করারও ওয়ার্নিং দেয়। এমনকি রজতকে এটাও জানানো হয় যে যদি তিনি চান তিনি সানির বিরুদ্ধে পুলিশ কমপ্লেন্টও করতে পারেন।